শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। রাতে গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিন ও AKM শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ নিয়ে আরো জানবো দর্শক, এই মুহূর্তে CMM আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আব্দুল্লাহ আল মামুন, শহীদুল হক ও আব্দুল্লাহিল কাফিকে কোন কোন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, AKM শহীদুল হক এবং ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহিল কাফি, তাদেরকে কিন্তু গত রাতে আসলে আটক করা হয় এবং আজ সকালে 7:30টার দিকে কিন্তু তাদেরকে আসলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন এবং KM শহীদুল হক এবং আব্দুল্লাহিল কাফিকে 7 দিন করে রিমান্ড দিয়েছে CMM আদালত। আপনি জানেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় আটক করা হয়েছে। তিনি সেই মামলায় আসলে 3 নম্বর আসামি। আপনি জেনে থাকবেন যে মোহাম্মদপুরে ব্যবসায়ী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা হয়। সেই মামলায় কিন্তু আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে 2 নম্বর আসামি করা হয়। সেখানে 3 নম্বর আসামি হিসেবে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সে মামলায় কিন্তু আসলে CMM আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। যদিও বাদী পক্ষের আসামি 10 দিনের রিমান্ড চেয়েছিল, সেখানে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। আরেকটি ঘটনায় শিশু আলিফ অপহরণের মামলায় পুলিশের সাবেক ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহিল কাফিকে আসলে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, নিউ মার্কেট থানার হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক KM শহীদুল হককেও কিন্তু 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সবার ক্ষেত্রেই আসলে বাদী পক্ষের আইনজীবী 10 দিনের করে রিমান্ড দাবি করেছিলেন, তবে CMM আদালত তাদেরকে 8 দিন এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি লিনিয়া, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটেছে, যে হত্যাকাণ্ডগুলোতে আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কয়েকজন মন্ত্রী এবং এর সাথে সাথে কিন্তু আসলে পুলিশ বাহিনীর বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সে মামলার অংশ হিসেবে কিন্তু পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসলে গতকালকে আটক করা হয়। তিনি আসলে এতদিন সেনা হেফাজতে ছিলেন এবং সেনা হেফাজতে থাকা অবস্থায় তার যে মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মসমর্পণ করেছেন বলে আসলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আসলে নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য হলো তাদেরকে সকাল 6:30টার দিকে আসলে এই CMM কোর্টে তোলা হয়েছিল। এরপরে 7:30টার দিকে CMM কোর্ট থেকে তাদের আসলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিন, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহিল কাফির 7 দিন এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক KM শহীদুল হকের 7 দিনের রিমান্ড আসলে মঞ্জুর করা হয়েছে। তারা এখন পর্যন্ত তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আসলে ডিবি অফিসে নেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তাকে আসলে কিছুক্ষণের মধ্যে এই আদালতে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত তাকে নিয়ে আসা হয়নি, তবে তিনি ডিবি অফিস থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নিয়ে আসা হবে বলে আমাদেরকে ডিবি একটি সূত্র নিশ্চিত করেছে। তো লিনিয়া, এই ছিল CMM কোর্টের সামনে থেকে আমার কাছে ছিল সর্বশেষ। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, CMM আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাকিব। শুষ্ক মৌসুম শুরুর আগে প্রায় পানি শূন্য হয়ে পড়ছে তিস্তা। চলতি মৌসুমে 3 দফা বন্যায় নদীর বুকে সৃষ্টি হয়েছে নতুন নতুন চর। পানির পরিমাণ কমে আসায় অব্যাহত আছে নদীর ভাঙনও। এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। জামাল, তিস্তা পানি শূন্য হয়ে পড়া নিয়ে কি বলছেন আসলে নদী তীরের মানুষরা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আসলে তিস্তায় কিন্তু চলতি মৌসুমে 3 দফা বন্যা হয়েছে এবং এই বন্যার পানি নেমে যাওয়ার পর তিস্তার বুক চিরে কিন্তু নতুন নতুন চরের সৃষ্টি হয়েছে। এই নতুন নতুন চর সৃষ্টির পাশাপাশি আরেকটি বিষয় আমরা কথা বলে জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডের যে ডালিয়া কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সময় অনুযায়ী কিন্তু এই তিস্তায় 60,000 কিউসিক পানি থাকার কথা থাকলেও ভারত থেকে কিন্তু মাত্র 40,000 পানি কিন্তু বর্তমানে আসছে এবং এই পানি কমে আসার প্রভাব
প্রভাবটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট থেকে যে সেচ কার্যক্রম পরিচালনা করা হয় সেটির উপর প্রভাব পড়বে। আর একটি বিষয় জানাতে চাই যে এই পানি তিস্তার কিন্তু গত ৩ দফা বন্যার পর হঠাৎ পানি কমে যাওয়া এবং হঠাৎ আবার বৃদ্ধি পাওয়া এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু তিস্তা নদীর দুই তীরের বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই কারণগুলোর কারণে কিন্তু তিস্তার দুই তীরে অল্প পানিতে বন্যা হয়ে যাচ্ছে এবং শুধু বন্যা নয়, পানি কমে যাওয়ার পরে নদী ভাঙ্গন দেখা দিচ্ছে। এছাড়া আরো একটি সমস্যা কিন্তু এই নদী তীরে বাসিন্দারা আসলে সম্মুখীন হচ্ছেন, সেটি হচ্ছে তিস্তার পানি একেবারে আবার কমে যাওয়ার কারণে তাদের যে ফসলাদি রয়েছে সেই ফসলাদিতে কিন্তু সেচ কার্যক্রম দিতে তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে লালমনিরহাটের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত বছরেও কিন্তু এই তিস্তার বুকে মাত্র 63টি চর ছিল। এবছর 3 দফা বন্যার পর চরের সংখ্যা 4টি প্রায় বৃদ্ধি পেয়েছে এবং আরো নতুন নতুন চর আরো সৃষ্টি হতে পারে বলে আমরা তথ্য পেয়েছি। নদী রক্ষা যে আন্দোলনের সাথে সম্পৃক্ত লোকজন রয়েছে, আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার পানি এই হঠাৎ করে শুষ্ক মৌসুম আসার আগেই কমে যাওয়ার কারণ হিসেবে ভারতকে দায়ী করছেন তারা। এর কারণ হিসেবে কিন্তু ভারতের গজলডোবায় যে ব্যারেজ রয়েছে তিস্তা নদীর উপরে, সেই গজলডোবা ব্যারেজ এর মাধ্যমে তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করার কারণেই কিন্তু আসলে এই শুষ্ক মৌসুম আসার আগেই তিস্তার পানি একেবারেই আসলে নেমে যায় এবং এই একসময় নদী তীরবর্তী বাসিন্দারা এই তিস্তার বুকে কিন্তু বাণিজ্যিকভাবে নৌকা সহ নৌযান চলাচল করতে দেখেছে। সেই পরিস্থিতি কিন্তু বর্তমানে আসলে আর নেই। এই অনিয়মিত তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি এবং কমে যাওয়ার কারণেই কিন্তু নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা স্বল্প পানিতে বন্যার মোকাবেলা করতে হচ্ছে। আবারও পানি কমে যাওয়ার পর কিন্তু তাদের নদী ভাঙ্গনের মোকাবেলা করতে হচ্ছে। এছাড়া পানি শুষ্ক মৌসুম আসার আগেই যে পানির পরিমাণ একেবারে কমে যাওয়ার পর কিন্তু তারা যে চাষাবাদ করে সেই কাজেও কিন্তু তাদের ব্যাঘাত আসলে ঘটছে। নদী রক্ষা আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিস্তার পানির স্বাভাবিক গতির জন্য গজলডোবা ব্যারেজ থেকে ভারত যে একতরফা পানি প্রত্যাহার করে নেয়, সেটি কিন্তু আন্তর্জাতিক আইনের মাধ্যমে যাতে তিস্তার ন্যায্য হিস্সা পানি যাতে বাংলাদেশ পায়, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান আসলে হতে পারে। সব মিলিয়ে তিস্তার শুষ্ক মৌসুম আসার আগেই পানি একেবারেই নেমে গিয়েছে, প্রায় পানি শূন্য তিস্তা বলা যায়। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। লিনিয়া। জামাল বাদশাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুষ্ক মৌসুম শুরুর আগেই প্রায় পানি শূন্য হয়ে পড়ছে তিস্তা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশাহ। বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতি, বিশেষ করে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও কৃষি খাত। এ বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলা সুজন। আমরা প্রথমেই যাচ্ছি লক্ষ্মীপুরে, স্বপন আছেন সেখানে। স্বপন, এই যে আমরা যেটি দেখছি যে বন্যার পানি কমতে শুরু করেছে, ফুটে উঠছে যেই ক্ষত চিহ্নগুলো আসলে ক্ষত, সেই বিষয়ে আসলে এই যে এই দুর্ভোগ কমাতে কি ধরনের উদ্যোগ দেখছেন সেই বিষয়ে জানাবেন। লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে। তো লক্ষ্মীপুরে গত 15 থেকে 20 দিনের যে বন্যা, এই বন্যা যে পানি কমার যে গতি, এটা খুবই ধীর গতিতে বন্যা পানি কমছে। এখনো বেশিরভাগ এলাকায় হাঁটু পানি, কোমর পানি রয়েছে। আমি যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুরে যে 5টি উপজেলায় বন্যা হয়েছে এবং বন্যার পানি বন্যা পানি 2 থেকে 3 ইঞ্চি বা সর্বোচ্চ 6 ইঞ্চি কমেছে। এখনো বেশিরভাগ এলাকায় পানি রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের আধুনিক হাসপাতালের সামনে যে রোডটা, এই রোডটা দিয়ে গত 20 দিন থেকে মানুষজন নৌকা দিয়ে রাস্তা পারাপার করছে। শহরের এই অবস্থা এবং বিশেষ করে লক্ষ্মীপুরের পার্বতীনগর, বশিকপুর, ভাঙ্গাখা ইউনিয়ন, লাহারকান্দি, দিগুলি, মান্দারি এবং কমলনগরের চরকাদিরা ইউনিয়ন সহ অন্যান্য যেসব রামগঞ্জ রয়েছে, সেসবগুলোতে এখনো পর্যন্ত হাঁটু পানি রয়েছে। এখন বন্যার পরে যেহেতু লক্ষ্মীপুরে যে সুইচ গেটগুলো রয়েছে এবং রহমতখালী নদী, ডাকাতিয়া নদীতে বাঁধ রয়েছে, এবং বাঁধগুলোর কারণে লক্ষ্মীপুরে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরে যেসব নদী দিয়ে পানি নামার কথা, ওইসব এলাকায় এখন পর্যন্ত বাঁধ, অপরিকল্পিতভাবে বাঁধ এবং বাঁধ দিয়ে মানুষের বাড়িঘর নির্মাণ এবং খাল এবং নদী দখল করে
মার্কেট এবং দোকানপাট নির্মাণ করার কারণে এসবগুলো লক্ষ্মীপুরে কিন্তু পানি নামছে না। যারা বন্যায় পানিবন্দী রয়েছে তারা দাবি করছে প্রশাসনের কাছে যে সরকার জন্য এখনই এই মুহূর্তে এখন যেহেতু বাংলাদেশে মাঠ পর্যায়ে সেনাবাহিনী রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, সবার যৌথভাবে লক্ষ্মীপুরের যে বুলা নদী, রহমতখালী নদী এবং ডাকাতের নদী পুনরুদ্ধার করা, যেসব জায়গায় বাঁধ দিয়ে দোকানপাট এবং ঘরবাড়ি নির্মাণ করছে এসবগুলো উচ্ছেদ করে দ্রুত পানি নামার ব্যবস্থা করা। যদি দ্রুত পানি নামার ব্যবস্থা করা না হয়, লক্ষ্মীপুরে যে বন্যার পরে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা আরও 15 থেকে 20 দিন থাকবে বলে তারা আশঙ্কা করছে। এদিকে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে যে খালগুলো এবং নদীগুলো দখল হয়ে যাওয়ার কারণে পানির যে নামছে এই পানি নামার গতি খুবই ধীর গতি, এবং এই ধীর গতি করার কারণে এখনো প্রায় 8 থেকে 10 লাখ মানুষ এখনো পানির বন্দী রয়েছে। এখনো কিন্তু লক্ষ্মীপুরে নদী থেকে কোনো পানি আসছে না, এবং নোয়াখালী এবং ফেনী থেকে যে পানিগুলো লক্ষ্মীপুরে এসে জমা হয়েছে সেগুলো নামছে না। তো লক্ষ্মীপুরের যারা পানি আক্রান্ত রয়েছে তারা এখনো কিন্তু অনেকে টান পাচ্ছে না, এবং বিভিন্ন এলাকা থেকে মানুষজন টান দিচ্ছে। এখন যেভাবে লক্ষ্মীপুরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আগামী 8 থেকে 10 দিন এভাবে আরো টান দিতে হবে বলে তারা শঙ্কা প্রকাশ করছে। যদি না পানি না কমে, মানুষজন কাজে বের হতে না পারে, তাদের যে ঘর থেকে বাজার যেতে না পারে, তাহলে তারা এখনো পানিবন্দী, ভবিষ্যতেও পানিবন্দী থাকবে। তো লক্ষ্মীপুরের যেসব পানিবন্দী এবং যারা রয়েছে তাদের দাবি হচ্ছে যে যৌথ উদ্যোগে এই খালগুলো নদীগুলো যেন পরিষ্কার করা হয় এবং দখলমুক্ত করা হয়। এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা এবং জলাবদ্ধতার সর্বশেষ খবর। আমরা চলে যাব নোয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী সুজন জানাবেন যে নোয়াখালী বন্যা পরিস্থিতি। স্বপন, আপনি লক্ষ্মীপুরের বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলছিলেন। আমি যদি এখন নোয়াখালী বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলি, তাহলে যে এখানে নোয়াখালীর 8টি উপজেলা বেশি বন্যার কবলে পড়েছিল, তো এর মধ্যে 4টি উপজেলা বন্যায় বেশি আক্রান্ত হয়েছে। তো এখনো বিশেষ করে গ্রামাঞ্চলে বা গ্রামীণ জনপদে এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, অনেক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়া অনেক আশ্রয় কেন্দ্র, এখনো প্রায় কয়েক লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্র অবস্থান করছে বলে জানা গেছে। তো জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, সরকারিভাবে যেসব বরাদ্দ পাওয়া যাচ্ছে সেগুলো এখনো বন্যার্তদের মাঝে দেওয়া হচ্ছে। একই সাথে গ্রামীণ জনপদ যেগুলোতে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার কারণে, সেখানেও সরকারিভাবে ত্রাণ দিচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। একই সাথে আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে এ পর্যন্ত যে এখনো কয়টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে এবং কত লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পানিবন্দী কত লক্ষ মানুষ রয়েছে। একই সাথে যে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, নোয়াখালী পুরো নোয়াখালীর ক্ষয়ক্ষতির চিত্রটা যদি সংক্ষেপে বলেন। না, এখনো আমাদের 901টি আশ্রয় কেন্দ্র আমাদের চালু আছে, এবং এখানে এখনো 1,68,000 লোক আমার আশ্রয় কেন্দ্রে বসবাস করতেছে। আমরা প্রথম দিকে যে সমস্যা ছিল, আমরা ত্রাণ কার্য দ্রুত পৌঁছে দিই, আবার 2 লক্ষের উপরে আমার আশ্রয় কেন্দ্র ছিল, সমস্যা হয়েছিল, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এখন পানি নেমে যাচ্ছে এবং লোকজন আশ্রয় কেন্দ্র থেকে বাসায় ফেরত যাচ্ছে। এই যে এখনো যে আমার 1,68,000 আছে, এদেরকে আমরা নিয়মিত ত্রাণ তৎপরতা করে যাচ্ছি, এবং এটা আমাদের বিভিন্ন এনজিও সহায়তা করছে, আমাদের বিভিন্ন ইউনিসেফ করতেছে, আমার বিভিন্ন সেনাবাহিনী করতেছে, এবং আজকে আমার এয়ারফোর্স থেকে ওনার একটা কমিটি টিম আসবে, তারাও কাজ করবে। এই মুহূর্তে আমাদের পরবর্তী যেটা আমরা বন্যাটা আমরা সামাল দিতে পেরেছি, এখন আমাদের পরবর্তী পুনর্বাসনের যে বিষয়টি সেটি আমাদের এখানে কনসার্ন। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন কৃষি খাতে, মৎস্য খাতে এবং প্রাণী সম্পদ খাতে? ইতিমধ্যে আমরা সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছিলাম যে যার যার যে ক্ষয়ক্ষতিকে আমাদের কাছে দেওয়ার জন্য। আমরা একটা প্রাথমিক একটা তালিকা পেয়েছি। এখন আমার 4,185 কোটি টাকা আমাদের, কিন্তু আমি যদি মৎস্য বলি, কৃষি বলি, আমাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত রাস্তাঘাট ক্ষতি হয়েছে। 4,185 কোটি টাকা আমাদের নোয়াখালীতে ক্ষতি হয়েছে। এটা অনেক বড় একটি অঙ্ক। আমরা ইতিমধ্যেই কর্মপন্থা নির্ধারণ করছি যে এনজিও মিলে এবং সরকারি বিভিন্ন সংস্থা মিলে এই পুনর্বাসন প্রক্রিয়া কিভাবে করা যায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিভাবে সাহায্য করা যায়, এই কর্মপন্থা আমরা নির্ধারণ করছি। এবং অচিরে আমরা পরবর্তী তাদের পুনর্বাসন কর্মসূচি নিয়ে আমরা তাদের মানুষের কাছে চলে যাব। আমরা আশা করি সকলে
সকলে মিলে এটি যেহেতু বন্যা আমরা সামাল দিতে পেরেছি, সরকার কাজ করছে, সরকারের সাথে পাশে যেহেতু অনেক সংস্থা এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ দাঁড়িয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দাঁড়িয়েছে, আমার মনে হয় এটা সকলে মিলে ওভারকাম করা যাবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, তিনি জানাচ্ছিলেন যে এ পর্যন্ত নোয়াখালীতে প্রায় 4185 কোটি টাকার মতো সর্বমোট ক্ষতি হয়েছে। এটাতে কৃষি খাত রয়েছে, মৎস্য খাত রয়েছে, একই সাথে যে প্রাণী সম্পদ খাত রয়েছে। তো একই সাথে তিনি আশা প্রকাশ করেছেন যে সবাই মিলে যদি কাজ করি, বন্যা যেভাবে সামাল দিতে পেরেছি, সামনের দিকে যে বন্যা পরবর্তী যে পুনর্বাসন সেটিও সামাল দেওয়া সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সকলে গ্রামীণ জনপদে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেসব ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে সেগুলোতে সবাই মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। লিনিয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, বন্যার পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতি, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ফেনীতে ভয়াবহ বন্যায় ছোট বড় প্রায় শতাধিক শিল্প কারখানার ক্ষতির সম্মুখীন হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তোফায়েল আহমেদ নিলয়। বন্যার পরবর্তীতে আসলে ফেনী জেলার এমন কোনো সেক্টর বাকি নেই যে আসলে ক্ষতির সম্মুখীন হয়নি। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায়। এখানে একটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেটি হচ্ছে কাজী লেদার প্রোডাক্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার। আসলে এই প্রতিষ্ঠানটি আসলে দীর্ঘ সময় এই অঞ্চলের আসলে প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত যে সকল বিধবা মহিলা রয়েছে, দুস্থ নারীরা রয়েছে, তাদেরকে নিয়ে আসলে এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানটি এবারের বন্যায় যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি টাকার অঙ্কে যদি হিসাব করে প্রায় 3 কোটি টাকার উপরে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানটির যে সকল মেশিনারিজগুলো রয়েছে যেগুলো দিয়ে আসলে এই প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত যে সকল মহিলারা কাজ করে আসলে সেই মেশিনারিজগুলো প্রায় 200টিরও অধিক মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এই প্রতিষ্ঠানটির যে কর্মচারীরা রয়েছে আসলে তারা এই প্রতিষ্ঠানে কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করত। এই ধরনের আসলে 250 শ্রমিক এখনো পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানটিতে আসলে কাজ করার সুযোগ পাচ্ছে না। যত জিনিসপত্র রয়েছে সব কিছু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমরা দেখেছি এখানকার যে স্বত্বাধিকারী রয়েছে কাজী জামাল উদ্দিন, তিনি কিন্তু এই যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু কবে নাগাদ পুষিয়ে উঠতে পারে, যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটিতে কিন্তু তিনি একেবারে দিশেহারা হয়েছেন। তবে এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আসলে তিনি ব্যাপক কাজ করেছে, প্রতিবন্ধীদের জন্য কাজ করে। তবে সর্বোপরি আসলে শুধু এখানকার কাজী লেদার অ্যান্ড ট্রেনিং সেন্টার শুধু এটি নয়, এই জেলার আসলে অনেকগুলো প্রতিষ্ঠান আসলে এবারের বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যে পরিমাণ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে আসলে সেটি কিভাবে শোধ করবে সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখনো দুশ্চিন্তায় দিন পার করছে। তবে সরকার বা বিভিন্ন সংস্থা এসব প্রতিষ্ঠানগুলোর পাশে থেকে তাদের সহায়তা করবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী ক্ষয়ক্ষতির তথ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত 800 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী। আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, এই যে 800 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আমি আছি এখন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল মাঠে। এই মাঠে আসলে খাগড়াছড়ির যেসব জায়গা বন্যা কবলিত হয়েছে সেই সব জায়গার প্রায় 500-র অধিক পরিবার সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের যদি একটু দেখায়, আমার ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে বন্যার্থদের সুবিধার্থে এখানে কেনাকাটা করার সুযোগ রয়েছে। এখানে চাল, ডাল, মাছ, মুরগি, ডিম সহ বিভিন্ন কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটি পণ্যই 1 টাকা দরে কিনতে পারছে। যেমন 24টা ডিম কিনছে 1 টাকায়, তারপর মুরগি কিনতে পারছে 1 টাকায়, মাছ কিনতে পারছে 1 টাকায়। এইখানে আসলে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং সেনাবাহিনীর যৌথ যে উদ্যোগ, তারা যেটি বলছেন মূলত এখানকার মানুষের বন্যার্থদের চাহিদা অনুপাতেই তারা এই বাজারে আয়োজন করেছেন, যাতে করে তাদের পছন্দের পণ্যটি তারা সংগ্রহ করতে পারেন। তো এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চট্টগ্রামের সমন্বয়ক মোবারক হোসেন। আমরা জানবো আসলে কেন আপনারা উদ্যোগটা নিলেন।
মূলত খাগড়াছড়িতে সম্প্রতি বন্যা কবলিত হওয়ায় আমরা যে ইয়েটা নিয়েছি, খাগড়াছড়ি রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন, আমরা বন্যা দুর্গতদের জন্য 1 টাকায় অভিনব বাজারের আয়োজন করছি। এখানে আমরা খাগড়াছড়ি সদর ছাড়াও দিঘিনালা, মহালছড়ি, তারপর পানছড়ি, এখানে বন্যা দুর্গত যে আছেন ওনাদের 500 পরিবারকে আমরা এখানে আসে বাজার দিচ্ছি। এখানে আমরা 19 ধরনের পণ্য পসরা সাজাইছি, যেখান থেকে ওনারা ওনাদের পছন্দ মতো 1 টাকা দিয়ে পণ্য কিনে নিচ্ছেন। ধন্যবাদ। আপনারা জানছিলেন যে এখানে আসলে কিভাবে এখানকার যে কেনাকাটা হচ্ছে, এটি আসলে এখানকার যারা মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা আসলে ব্যাপক খুশি। কারণ হচ্ছে স্বাভাবিক ত্রাণের যে প্যাকেটগুলো পৌঁছানো যায় সেখানে আসলে কি প্রয়োজন সেটা বোঝা যায় না, কিন্তু তার বিপরীতে এখানে তাদের 19টি পণ্য থেকে তাদের পছন্দ মতো জিনিস কিন্তু কেনাকাটা করতে পারছেন। তো এটি আসলে আজকে সারাদিন ব্যাপী চলবে। পরবর্তীতে তারা অন্যান্য যে বন্যা দুর্গত এলাকা আছে সেই জায়গাগুলোতেও কিন্তু তারা এরকম 1 টাকার যে হাট বাজারের এই আয়োজন করবে। আপনাদের জানিয়ে রাখি, আজকে একই সাথে 2টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কিন্তু ঘর হস্তান্তর করা হয়েছে এবং 2টি পরিবারকে 2টি গরু হস্তান্তর করা হয়েছে তাদের স্বাবলম্বী হওয়ার জন্য। একই সাথে খাগড়াছড়ি এবং দিঘিনালার 3 জন ব্যবসায়ী যারা কিনা বন্যায় তাদের দোকান ঘর হারিয়েছেন, ভেসে গেছে, তেমন 3 জন অসহায় ব্যক্তিকেও কিন্তু এই বিদ্যানন্দ ফাউন্ডেশন কিন্তু তাদের দোকানের মালামাল সহ সরঞ্জাম কিন্তু কিনে দিয়েছেন স্বাবলম্বী হওয়ার জন্য। তো এই 21 তারিখ থেকে মূলত তাদের দীর্ঘ সময় ধরে খাগড়াছড়িতে কর্মকাণ্ড চলছে, সামনে চলবে বলতে জানিয়েছেন খাগড়াছড়ি সেনাবাহিনী এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। তো এই ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ। লিনিয়া। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী অপু জানাচ্ছিলেন খাগড়াছড়ির ত্রাণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত। ভোলার বাজারে কমেছে ইলিশের দাম, অন্যান্য মাছের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে চিংড়ি মাছের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং নদীতে ইলিশ ধরা পড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, মাছের বাজারে সরবরাহ কেমন দেখছেন, দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আর হঠাৎ করে চিংড়ি মাছের দামটা বেড়ে গেছে কেন, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, মাছের বিভিন্ন মাছের সরবরাহ রয়েছে, বিশেষ করে সুখবর রয়েছে কিছুটা হলেও কিন্তু কমেছে ইলিশ মাছের দাম। যে ইলিশ মাছ কেজি প্রতি আগে বিক্রি হতো 2500 থেকে 3000 টাকা, সেই ইলিশ মাছ আজকের বাজারে আমরা দেখছি যে কেজিতে বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা পোকার বেঁধে। এবং একই সাথে যে অন্যান্য মাছ রয়েছে সে মাছের দামও কিন্তু স্থিতিশীল, তবে বেড়েছে চিংড়ি মাছের দাম। তবে চিংড়ি মাছের সরবরাহ কম রয়েছে, এ কারণে ব্যবসায়ীরা বলছিলেন যে তাদের আড়ত থেকে মাছ বেশি দামে কিনে আনতে হচ্ছে, এজন্য তারা লোকসান ঠেকাতে তারা বেশি দামে চিংড়ি মাছ বিক্রি করছেন এমনটি। যদি আজকের বাজারে এই মুহূর্তের একটু চিত্র ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে এখন পর্যন্ত বিভিন্ন পদের মাছের সরবরাহ রয়েছে। রুই, কাতাল এবং কই মাছ সহ দেশীয় মাছ রয়েছে, পুকুর ঘেরের মাছ রয়েছে, একই সাথে নদী এবং সাগরের মাছও কিন্তু রয়েছে। তবে ইলিশ মাছের দাম বলছিল ক্রেতারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন, তবে অন্যান্য যে মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতাদের আরেকটি অভিযোগ রয়েছে, এই যে ইলিশের দাম কমেছে সেই দামটি কিন্তু আসলে একই স্থানে থাকছে না, প্রতিদিনই কিন্তু এই মাছের দাম পরিবর্তন হচ্ছে এবং ক্রেতারা বাজারে এসে অনেকটা হতাশ প্রকাশ করছেন। একই সাথে আমরা মাংসের বাজারেও ঘুরেছি, মাংসের বাজারে আজকে কিন্তু আমরা দেখেছি গরুর মাংস কেজিতে 50 টাকা কমেছে। গরুর মাংসের দাম আজকে কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 700 টাকা এবং খাসির মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেটি 1000 টাকা দরে বিক্রি হচ্ছে। তো ক্রেতাদের দাবি মাছের বাজারে যে বর্তমান অবস্থা এটি যদি একই অবস্থানে থাকে তাহলে তারা নাগালের মধ্যেই থাকবে এবং তারা কেনাকাটা করতে পারবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে আজকের মাছ বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু যুক্ত হচ্ছেন। বাবু, বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ লিনিয়া আপনাকে। আপনি জানেন যে আসলে পঞ্চগড়ের দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়, এখানে কিন্তু উৎপাদিত ফসল কিন্তু এইখানকার মানুষ কিন্তু খাদ্য
ব্যবহার করে কিন্তু পরবর্তীতে কিন্তু বিভিন্ন জেলায় সরবরাহ করে। অর্থাৎ এখানকার যে অবস্থা যদি আমি বলি, এখানকার অবস্থা কিন্তু ওই স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার পতনের পরেই যে বাজার নিয়ন্ত্রণের কথা ছিল, সেই বাজার নিয়ন্ত্রণ কিন্তু এখন পর্যন্ত নেই বললেই চলে। অর্থাৎ স্বাদ আছে, স্বাদ নেই, ইচ্ছা আছে, উপায় নেই। অনেকেই এরকম একটি কথা বলছে, যারা বাজার করতে আসছে তারা কিন্তু এরকম কথা বলছে। বিশেষ করে আমরা যদি আলুর কথা বলি, গরিবের খাদ্য হিসাবে আলু, ডিম এগুলোর কথা বলি, এবং ব্রয়লার মুরগি, সেগুলো কিছুটা ব্রয়লার মুরগির দাম কমেছে, কিন্তু আলুর কেজি এখনো কিন্তু 60 টাকা থেকে 50 টাকা ধরে। পেঁয়াজের কেজি যদি বলি, সেটি পেঁয়াজের কেজি 110 টাকা। তবে গরুর মাংস যদি বলি 650 থেকে 600 টাকা। খাসির মাংস এখনো 1000 টাকার মধ্যেই রয়েছে। এমনি করে মুরগির দাম কিন্তু কিছুটা কমেছে। আমরা যদি বলি আদা, রসুন, পেঁয়াজ, প্রত্যেকটি জিনিসের দাম হয়তো কিছুটা কমেছে, কিন্তু আবার গরিবের যেগুলো খাদ্য, যেগুলো খায়, সেই খাদ্যগুলোর দাম কিন্তু এখনো সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। আমরা কথা বলতে চাই একজন ক্রেতার সাথে। আপনার কাছে জানতে চাই যে বর্তমান বাজারে আপনার কি রকম স্বস্তি মনে করছেন কিনা? বর্তমান বাজারে স্বস্তি ভালোই আছে, একটু আলুর দামটা একটু কমাইলে ভালো হয়। তাছাড়া এগুলা হলো আমদানির উপর নির্ভর। আমদানি যদি একটু ভালো করে বিদেশ থেকে করে আমাদের দেশে একটু দাম কমে আসবে। এটা তো আমরা সরকারের উপর বেশি চাপাইতে পারছি। যেমন খাদ্য মুরগি, পোল্ট্রি মুরগি এবং পাকিস্তানি মুরগির দাম একটু কম আছে, অনেক কম আছে। গরিব মানুষ কিনে খাইতে পারতেছে। এখন খাদ্য মাছের বাজারও একটু দাম কম আছে। আশা করি এগুলা একটু, যেগুলো আমাদের বিদেশি আমদানি, সেগুলো একটু ভালো করে আমদানি করলে দামটা কমে আসবে। আমরা শুনছিলাম যে আসলে এখানকার যে বাজারটা কিছুটা স্বস্তি হয়েছে, তবে পুরোপুরি স্বস্তি কিন্তু এখন পর্যন্ত আসেনি। বিশেষ করে আপনাকে যদি বলি যে ব্রয়লার মুরগি যদিও দাম কমছে, কিন্তু ডিমের দাম এখনো কিন্তু আসলে 54 থেকে 52 টাকা। অর্থাৎ সর্বোপরি শাকসবজি থেকে মাংস থেকে সব জিনিসের দাম যেন সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের মধ্যে থাকে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী বাবু জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবরাখবর। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।